সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। বৈরাগী কেন রে? আমি আছি তো। ঢং হচ্ছে ঢং। আই টপিওয়ালা, মাত্র এই কটা টাকা? তুই ভুলে যাচ্ছিস তুই রানীর কাছে এসেছিস। যে বাবুলাল তোর ব্যবসাতে লালবাতি জ্বালিয়েছে সে তো আমার পিছনে আঠার মতো লেগে আছে। আরে সেদিন তো ওর কাছে গেছিলাম, পাক্কা 10,000 দিয়েছে। তাই নাকি? মালয়েশিয়া কেমন লাগলো? হাসছিস কেন? আরে মালয়েশিয়া কি রে, ও তো এই মল্লিক বাজারেই আছে, 14 নম্বর রোড, 8 নম্বর অ্যাপার্টমেন্ট। जिसको ढूंढा गली गली वो घर के पिछवाड़े मिली। কি? কিচ্ছু না। এই নে, হঠাৎ? তুই এত বড় নেতার জানু, তুই যেটা চাইবি সেটা তোকে দিতেই হবে। তাহলে তো তুই যা চাইছিস তা তোকে দিতেই হবে। সেলিম খান, যা সালা, কবাব মে হাড্ডি। তোমাকে দেখে আমার লজ্জা হয় সেলিম। তোমার মতো একজন ব্রিলিয়ান্ট অফিসার কেন ওরকম জায়গায় গিয়ে ফালতু টাইম নষ্ট করো? আচ্ছা, ওসব জায়গায় গিয়ে কি পাও তুমি? স্যার, ট্যালেন্ট দেখাবার সুযোগ। শাট আপ, তোমার মুখ আমি আর দেখতে চাই না। গেট আউট। থ্যাংক ইউ স্যার। এই শোনো স্যার। Excuse me, sir. Sir, for your kind information, পুলিশ জানে কি বাবুলাল মালয়েশিয়া আছে, কিন্তু মালয়েশিয়া নেই। ও মল্লিক বাজারে 14 নম্বর রোডে 8 নম্বর অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে। আসছি স্যার। সেলিম, এই তোমরা জায়গাটা রেড করে ওকে অ্যারেস্ট করো। যাও। Yes, sir. Sit down. You are a lovable rascal. তুমি জানো কেন তোমাকে এখানে ডাকা হয়েছে? জানি স্যার। কি জানো? অমরনাথ গাঙ্গুলির খুন হয়েছে, আর পুলিশের কাছে কোনো ক্লু নেই। তাছাড়া ওপর থেকে অনেক চাপ এসছে, এক্সেট্রা 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 এক্সেট্রা। ওয়াও, কি সেলিম, শি ইজ মাই ওয়াইফ। ও বৌদি, নমস্কার। নমস্কার বৌদি। স্যার, এই ছবিটা সবসময় আপনার সামনে রাখা উচিত, সবসময় আপনার কাছে। সেলিম, স্যার। যে করেই হোক অমরনাথ গাঙ্গুলির খুনিকে আমাদের খুঁজে বের করতেই হবে। স্যার, স্যার আমার 3টে শর্ত আছে স্যার। কি শর্ত? আমার কাজে কেউ বাধা দেবে না, আর আপনার লোক আমায় কোথাও থেকে তুলে আনতে পারবে না, আর আমার 10,000 টাকা দরকার। 10,000 টাকা? কেন? একটা কাজ হাফ ডান করে এসেছি। এমন কি কাজ তুমি হাফ ডান করে এসছো? স্যার, ওটা আপনাকে বলা যাবে না, সোম আপনাকে জানিয়ে দেবে। আর কাজটা করতে একটু সময় লাগবে। কতদিন সময় লাগবে? দিন নয়, রাত। আর আপনি তো জানেন আমি রাত্রি ছাড়া কাজ করি না। ইউ আর রিয়েলি ইম্পসিবল। থ্যাংক ইউ স্যার। আর বৌদিকে আমার একটু প্রণাম জানিয়ে দেবেন। আসছি স্যার। সেলিম, আরে শিবু, কখন এলি তুই? কতদিন পর কি তোকে সুন্দর দেখলাম বলতো? চেহারাটা করেছিস, কি সুন্দর রাস্তায় দেখতে দেখলে তো হয়েছিস। চিনতেই সেই পারতাম ছোট্টবেলা না। তোকে দেখেছিলাম, হ্যাঁ? মানুষ খবর আরে, দিল, সঙ্গে আরে, সঙ্গে আমি সবাইকে ছুটে চলে বলেছিলাম, এলাম। একদিন এক তুই সেকেন্ডও ঠিকই থাকতে ফিরবি। পারলাম না। তোর তোর মনে মনে আছে সেই মাছের মাছের ঝোল ঝোল আর আর ভাত ভাত, খেতে? সেই মুরগি চুরি ঘুগনি করে আমরা পাউরুটি খেয়েছিলাম। তুই আগে বল, শিবু এসছে, খবরটা তুই আগে আমাকে দিয়েছিস, সুতরাং তুই আগে বল। তুই আগে বল। তোর বলা হলে তারপর আমি বলবো। শিবু, তুই আগে শুভর কথা শোন, তারপর আমার কথা শোন। ঠিক আছে মানুষ, আগে আমি বলছি। শিবু, চিনতে পারছিস? দেখ 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 দেখ, চিনতে পারছিস? দেখলি, বললাম না চিনতে পারবে না। এত বছর পর গ্রামের বাড়িতে এসছে, আমাদের কথা কি ওর মনে থাকে? কেন মনে থাকবে না? আমরা ওর সঙ্গে একসাথে স্কুলে পড়েছি, কত খেলেছি, আর ওর আমাদের কথা মনে থাকবে না তা হয় নাকি? না রে, ও আমাদের চিনতে পারবে না। পারবে না? না পারবে না। বাজি ধর, ও যদি আমাদের চিনতে পারে তাহলে তুই আমাকে 1,000 টাকা দিবি, সেরেছে। আর যদিও আমাদের চিনতে না পারে তাহলে আমি তোকে 1,000 টাকা দেবো। হ্যাঁ। বাজি ধরার কোনো দরকার নেই। তুই মানুষ, আরো হচ্ছে শুভ। দেখলে তো জিও মুড়িয়া। দেখলি, বললাম না চিনতে পারবে। তুই কখন বললি? মজা করছিলাম। বলছিলাম কি শিবু,
ঘরে বসে কি করবি? চল না একটু হ্যাঁ। বাইরে থেকে ঘুরে আসি। চল চল চল। আমি একবার মাকে বলে আসি। কাকিমাই তো বলেছেন তোকে নিয়ে বাইরে যেতে। হ্যাঁ চল 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 চল। চল চল। হ্যাঁ। স্পেশাল চা টেস্ট কর, এরকম চা পুরো ইন্ডিয়াতে পাবি না। তারপরে বল একদিন কোথায় ছিলি, কি করছিলি? শিবু, ঠাকুর মশাই। কিরে চিনতে পারলি? সে কি এত বছর পর আমাদের চিনতে পারলি আর ঠাকুর মশাইকে চিনতে পারলি না? ওনার ছেলের জন্য আমার খুব খারাপ লাগে। সেদিন আমাদের মোটেই উচিত হয়নি ওর সাথে বাজি ধরা। শিবু কি জানতো রামু অত ভীতু? জানলে মোটেই এ বাজি ধরতো না। শিবু তোর মনে আছে সেদিনের কথা? তুই আমি শুভ রামু সব একসাথে ফিরছিলাম স্কুল থেকে। তুই ওকে ভিতু ভিতু বলে খুব খেপাচ্ছিলিস, কিন্তু ও কিছুতেই মানছিল না। তাই তুই ওর সাথে বাজি ধরলি। তুই ভীতু? আমি ভীতু নাই। তুই ভীতু? আমি ভীতু নাই। তাহলে শোন, আমি দুপুরবেলা শ্মশানে গিয়ে 3টে লেবু রেখে দিয়ে আসবো, আর তুই রাত্রির 12টার সময় শ্মশান থেকে ওই 3টে লেবু নিয়ে আসবি। তাহলেই বুঝতে পারবো তোর সাহস আছে। তাহলে কি রাজি তো? রাজি। আমি ভয় পাই নাকি? আমরা যেতে বারণ করেছিলাম, কিন্তু তুই রাতে গিয়ে রামুকে ঘুম থেকে ডেকে তুললি। রামু মাঝরাতে শ্মশানে গিয়ে লেবুগুলো দেখতে পায়। পরের দিন সকালে বোঝা যায় গাছের ডালের সঙ্গে ওর জামাটা আটকে গিয়েছিল। শিবু কোথায়? তারপর তুইও গ্রাম ছেড়ে পালিয়ে গেলি। ঠাকুর মশাইয়ের ভাগ্যটাই খারাপ। ছেলেটা তো গেছেই, আর এখন মেয়েটাও মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছে হার্টের অপারেশন করতে হবে। 2 লক্ষ টাকার জন্য চিকিৎসাই হচ্ছে না। আর ঠাকুর মশাই বিশ্বাস করে শ্রী রামচন্দ্র এসে ওনাকে টাকা দিয়ে যান। কি গো, টাকার ব্যবস্থা হলো? না, হে ভগবান, ওদিকে যে মেয়েটার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এখন অপারেশনটা কি করে হবে? চিন্তা করো না, ভগবান শ্রী রামচন্দ্র আছেন। ভক্তের সাহায্যের জন্য অবশ্যই তিনি আমার দুয়ারে এসে হাজির হবেন। শুনছেন? কে? কাকু, এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেছে। ও, কিন্তু আশেপাশে তো গাড়ি সারাবার দোকান নেই, সেই দুর্গাপুর যেতে হবে। চলুন, আমি ধাক্কা মারছি। না না, দরকার নেই। তাহলে চল। আমাকে একটু জল খাওয়াবে? হ্যাঁ নিশ্চয়ই। সঙ্গে কিছু খাবারও নিয়ে আসবেন। সাহায্য করতে এসছি না খেতে এসছি? কি খিদে পেয়েছে তো? কিরে কি ফেললি? টাকা। টাকা? কত? 3 লাখ। 3 লাখ? হ্যাঁ 3 লাখ? তোর বাড়িতে কি টাকার গাছ আছে নাকি? ঘরে ঠাকুরের প্রসাদ ছাড়া কোনো খাবার ছিল না। ঠিক আছে, ওতেই চলবে, ওতেই চলবে। আমরা আসি, ধন্যবাদ। চল। 1 মিনিট 1 মিনিট। ঠাকুর মশাই, আপনাদের বাগানের দিকটা খুব নোংরা হয়ে আছে। এই, কাকিমাকে বলবেন ভালো করে পরিষ্কার করতে। ওই চল। তুলসী মঞ্চের দিকটাও খুব নোংরা, ওখানটা ভালো করে পরিষ্কার করতে বলবেন। এই শিবু, তুই এইখানে? একটা ব্রেকিং নিউজ আছে। কাল রাতে ঠাকুর মশাইয়ের বাড়িতে শ্রী রামচন্দ্র আর হনুমান এসেছিলেন। বুঝলি না, তুই হলি শ্রী রামচন্দ্র আর আমি হলাম হনুমান। বুঝলে, আমার কাছে যদি 3 লাখ টাকা থাকতো না, তাহলে আমার 3 পুরুষ বসে খেত।
কিরে চুপ করে আছিস কেন? তুই যা করেছিস না, স্বয়ং ভগবানও তা পারবে না রে। আমি কোনো ভগবান নই, আর তোর মতন একজন সাধারণ মানুষও নই। থ্যাংক গড কি তুই এটা বলিসনি, তুই শিবুই নোস। তুই ঠিকই বলেছিস, আমি শিব নই। কি বলি? হ্যাঁ মানুষ, আসলে বাড়ির সবাই তোকে শিবু বলেই ধরে নিয়েছে না? হ্যাঁ। তুই যদি শিবু না হোস তাহলে ঠাকুর মশাইকে সাহায্য করতে গেলি কেন? কারণ ঠাকুর মশাইয়ের এই অবস্থার জন্য দায়ী ছিল শিবু। তুই যদি চৌধুরী বাবুর নাতি না হোস তাহলে এই গ্রামেই বা এলি কেন? শিবুর সঙ্গে যা হয়েছিল তার জন্য দায়ী আমি। ও, ব্যাপারটা কনফিউজিং, কিন্তু বুঝতে পারছি। শিবু শোন, তোকে একটা কথা বলবো। তুই যদি অমরনাথ বাবুকে খুন না করে থাকিস তাহলে তুই পুলিশকে সব বলছিস না কেন? কারণ পুলিশ আমাকে খুঁজছে, ওরা জানে আমি খুনি। তাহলে তো তোকে লুকিয়ে থাকতে হবে। সেটাই তো করছি। শিবু, তুই যে আমাকে সব সত্যি কথা বললি, এখন আমি যদি সবাইকে সবকিছু বলে দিই? দেখ মানুষ, তুই আমাকে কিছু জিজ্ঞেস করিসনি, আমি নিজের থেকেই তোকে সব বলেছি। কিন্তু শিবু আমি যেমন হনুমান ছিল রামের সব থেকে বেশি বিশ্বস্ত, আমিও তোকে সেভাবেই বিশ্বাস করি। একজন লোক যে হয়তো আগামী মুখ্যমন্ত্রী, তার সাথে আছে হাজার হাজার জনতা, 20টা নিউজ চ্যানেল আর জেড সিকিউরিটি, 20 ইঞ্চির বন্দুক আর 2 কিলোর মাথা, ট্রিগার টেপো আর খেলা শেষ। কিন্তু এখানে আছে 3খানা প্রবলেম। প্রবলেম নাম্বার 1, গুলি এই বন্দুক থেকে চলেনি। প্রবলেম নাম্বার 2, গুলিটা যদি এখান থেকে চলতো তাহলে গুলিটা লাগতো সোজা মাথায়, কিন্তু গুলিটা লেগেছে সোজা কপালে। আর প্রবলেম নাম্বার 3, গুলি চলার পর পুলিশ এই বিল্ডিং এ এলো কি করে? পুলিশ কি জানতো কি খুনি এই বিল্ডিং এ আছে? স্যার হতে পারে যে গুলির শব্দ শুনে। আরে মাথা মোটা নাকি? মিটিং এত লোক, লাউড স্পিকার এত নয়েজ, গুলির শব্দ কি শোনা যাবে? স্যার পুলিশের হাত থেকে বাঁচার জন্য খুনি ছাদ থেকে লাফিয়ে ট্রেন ধরে পালিয়েছে। তুমি শিওর খুনি এই রাস্তা দিয়ে পালিয়েছে? হ্যাঁ স্যার।